আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 18 ঘন্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার চিনি কলের গুদামের আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান ও নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর 18টি ইউনিট কাজ করছে। তবে আগুন গুদাম থেকে অন্য কোথাও ছড়ায়নি। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেল 4টায় কর্ণফুলী নদীর পাড়ের ইসানগর এলাকায় এস আলম কোম্পানির চিনির কারখানার একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার সময় কারখানাটি চালু ছিল। সেখানে প্রায় 550 শ্রমিক কর্মচারী কাজ করেন। আগুন লাগার পর কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানাটিতে মোট 5টি গুদাম ছিল, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে? এছাড়া ক্ষয়ক্ষতি কেমন, কি কারণ আগুন লাগার জানতে পেরেছেন কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলেছেন, আসলে 18 ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখনো কিন্তু ধাও ধাও করে আগুন চলছে গুদামের ভিতরে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আসলে যেই গুদামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই গুদামটিতে এস আলম কর্তৃপক্ষ বলেছেন 1 লক্ষ মেট্রিক টন চিনি রাখা হয়েছে এবং সেই চিনি রমজানের উপলক্ষে তারা বিদেশ থেকে আমদানি করেছেন। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 18 ঘন্টা পার হলো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের গতকাল ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনীর মোট 18টি ইউনিট কাজ করেছে। আজ কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সকাল থেকে অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছে। কোনো সুরাহা হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা জানিয়ে দেন পার্শ্ববর্তী আরেকটি গুদাম রয়েছে, সেই গুদামটিকে তারা সেভ করার জন্য কিন্তু এখন কাজ করছেন। তবে এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যেই চিনি ছিল, সেগুলি গলে গেছে। গলে একদম আশেপাশে বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যদি কর্ণফুলী নদীতে পড়ে তাহলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হবে বলে এখানকার যারা পরিবেশবিদ আছেন তারা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য। কবে নাগাদ আসলে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটাও বোঝা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের আরও ইউনিট আসার জন্য তারা বলেছেন। তবে কি কারণে আগুন লেগেছে সেটা কেউ বলতে পারেনি। তদন্ত সাপেক্ষে বলতে পারবে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে এস আলম কর্তৃপক্ষ বলছেন ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন বলে জানিয়েছেন। এখনো পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। হয়তো তদন্ত করে ফায়ার সার্ভিস সেটা বলবেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে আগুন নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। রাজধানীতে ঘটে যাওয়া একের পর এক অগ্নি দুর্ঘটনার জন্য ভবন মালিকের পাশাপাশি রাজুক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ রাষ্ট্রীয় সংস্থাগুলো সমানভাবে দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এসব সংস্থাগুলোকে বিচারের মুখোমুখি করার দাবি তাদের। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বলছেন, লোকবল ও আইনি সীমাবদ্ধতায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2010 সালের 3রা জুন পুরান ঢাকার চাংখারপুলের নিমতলিতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 124 জন। পুড়ে যায় 23টি বসতবাড়ি, দোকান ও কারখানা। 2019 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টা এলাকায় সিলিন্ডারের বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় 67 জনের। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 71 জন। 2019 সালের 28 মার্চ বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে লাগা আগুনে 27 জনের প্রাণহানি হয়। সবশেষ গেল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের নতুন ট্র্যাজেডি দেখে রাজধানীবাসী। বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের এই ভবনে লাগা অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 46 জনের। বিশেষজ্ঞরা বলছেন, এসব অগ্নিকাণ্ডের পর দেখা যায় কোনো না কোনো সরকারি সংস্থার গাফেলতি আর তদারকির অভাবের চিত্র। ভবন মালিকের পাশাপাশি রাষ্ট্রীয় এসব সংস্থাগুলোকে বিচারের মুখোমুখি করার এখনই সময় বলছেন এই বিশেষজ্ঞ। ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারা দায়ী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মন্ত্রণালয় সহ তারা দায়ী। দায়ী সেবা সংস্থাগুলো, এই 6টি সংস্থা যুগপথভাবে অসমন্বিত কর্মতৎপরতায় এই মৃত্যু ফাঁদগুলো তৈরিতে সহায়তা করছে। বাংলাদেশে এটি চর্চা, আমরা দায়ী ব্যক্তিদেরকে কখনোই আইনের অধীনে আনতে পারি না, বরং কেষ্ট বেটাই চোর মনে করে জনগণ
ভোক্তা এবং কর্মচারী যারা হয়তো বেতনভুক্ত লোক মাত্র। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বলছেন, অগ্নিকাণ্ডের জন্য দায় রয়েছে ফায়ার সার্ভিসেরও, পাশাপাশি রয়েছে নানা সীমাবদ্ধতা। ফায়ার সার্ভিসের ওই মান্দাতা আমলের ওই অর্গানামটা রয়ে গেছে এবং তার পক্ষেও কিন্তু সম্ভব হয় না। এখানে এনফোর্সমেন্ট উইংটা নাই, ফায়ার আপনাকে মামলা দিবে এটা নাই, কিন্তু ফায়ার ব্রিগেড তার কিন্তু একটা আইন আছে, আইনের মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে এখানে। জনগণের নিরাপত্তা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ রাষ্ট্রের সকল সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি টাস্ক ফোর্সের মাধ্যমে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা গেলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। তৃতীয় দিনের মতো শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল 9টায় শুরু হয় এ সম্মেলন। আজকের প্রথম অধিবেশনে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগ সভায় অংশ নেয়। এবারের সম্মেলনে সর্বমোট 30টি বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে 56টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় 356টি প্রস্তাবনা জমা পড়েছে। জনসেবা বৃদ্ধি, জনসাধারণের ভোগান্তি কমানো, সড়ক, মহাসড়ক ও সেতু নির্মাণ, পর্যটন সম্প্রসারণ, নিয়ম কানুন সংশোধন এবং জনস্বার্থ রক্ষা সহ বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবগুলো করা হয়েছে। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই সম্মেলন। দর্শক, এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন বিপুল দেবরয়। তার কাছ থেকে জানবো ডিসি সম্মেলনের বিস্তারিত। বিপুল, ডিসি সম্মেলনে কোন কোন বিষয় প্রাধান্য পাবে বেশি জানাবেন? হ্যাঁ সিনথিয়া, আপনি আসলে যেমনটাই বলছিলেন, আজকে তৃতীয় দিনের মতো কিন্তু এই ডিসি সম্মেলন শুরু হয়েছে রাজধানীর যে ওসমানী স্মৃতি মিলনায়তনে। অর্থাৎ আজকে যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনের প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের সাথে কিন্তু আজকে অধিবেশনটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই অধিবেশনটি শেষ হয় এবং দ্বিতীয় যে অধিবেশন সেটি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের যে বিষয়টি সেটা শুরু হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এবারের ডিসি সম্মেলন যে 4 দিন, যে 4 দিনের মধ্যে কিন্তু প্রায় 30টি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং আজকের এই মঙ্গলবারের দিন তৃতীয় অধিবেশন প্রায় 60টি কিন্তু অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এই অধিবেশনগুলোর মধ্যে 30টি অধিবেশনের মধ্যে প্রায় 56টি অর্থাৎ মন্ত্রণালয়ের প্রায় 356টি প্রস্তাবনা কিন্তু আনা হয়েছে এবং এই প্রস্তাবনাগুলোর উপর কিন্তু আলোচনা করা হচ্ছে এবং সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে বিষয়গুলো, অর্থাৎ ভূমি ব্যবস্থাপনার যে বিষয়টি, সেটি কিন্তু খুবই গুরুত্ব সহকারে কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেই সাথে জনস্বার্থে নিরাপত্তার ব্যবস্থাটিও কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে। আমরা অধিকতর সূত্রে জানতে পেরেছি যে আসলে এই সম্মেলনের মধ্যে দিয়ে যে বিষয়গুলো চিহ্নিত করা হবে, সেই চিহ্নিত করার পরে সেগুলো যাতে কাজ করা যায়, সেই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যাতে কাজ করার জন্য কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। পাশাপাশি আরেকটি বিষয়, এই সম্মেলনের কিন্তু গতবারের কিন্তু প্রত্যেকবারে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এখানে অংশগ্রহণ করে, তবে কিন্তু এবারের এই অধিবেশনে কিন্তু রাষ্ট্রপতি দেশের বাইরে থাকে কিন্তু অধিবেশনে অংশগ্রহণ করছে না এবং রাষ্ট্রপতি ছাড়াই কিন্তু আগামীকাল যে সমাপনী অনুষ্ঠান, সেই সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই অধিবেশনটি শেষ হবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 9টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে 10টা পর্যন্ত। 1 ঘন্টা বিরতির পর পর্যায়ক্রমে পরীক্ষা চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে নেওয়া হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা, চলবে 7ই মার্চ পর্যন্ত। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ভর্তি পরীক্ষায় 4,438টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে 1,85,680টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন 42 পরীক্ষার্থী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কেমন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা? শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন।
সিনথিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা সেটি সকাল 9টায় কিন্তু শুরু হয়েছে, আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে, কারণ সি ইউনিটের যে প্রথম ধাপের যে পরীক্ষাটি সেটি শেষ হতে। এরপরই কিন্তু 1 ঘন্টা বিরতি দিয়ে আবারও আমরা জানি যে 12টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, এবং প্রত্যেকটি 1 ঘন্টা বিরতি দিয়ে কিন্তু বিকেল 4টা পর্যন্ত আজকের মতো যে সি ইউনিটের পরীক্ষা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের যে অপ্রীতিকর যে খবর সেটি কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। বলা যায় যে শান্তিপূর্ণভাবেই যে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, মোট 4438টি আসনের বিপরীতে 1,85,680টি আবেদন এর মধ্যে জমা পড়েছে, এবং প্রতি আসনে কিন্তু 42 জন যে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী এই ভর্তি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এবার 3 ক্যাটাগরিতে, অর্থাৎ এ, বি, সি, এই 3টি ক্যাটাগরি আসলে ভাগ করেছেন তারা, এবং এই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা সুষ্ঠু রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন, এবং এরই মধ্যে তারা 25টি পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা বলেছেন যে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে রয়েছেন। এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন গোলাম সাব্বির সাত্তার, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছে, তিনি জানিয়েছেন যে এবার প্রথমবারের মতো এই ভর্তি পরীক্ষায় কিন্তু জালিয়াতি রোধে যারা ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আবেদনপত্রে সেলফি সংযুক্ত ছবি রাখা হয়েছে, এবং সেটি কিন্তু কেউ জালিয়াতি করছে কিনা সেটি দেখার জন্য কিন্তু ইন্টেলিজেন্স যে আর্টিফিশিয়াল রয়েছে সেটির সাহায্যে কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। এবং তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে যদি কোনো রকম কেউ অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু পরীক্ষা বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখন পর্যন্ত সিনথিয়া বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা এখন পর্যন্ত চলছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সিনথিয়া আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। প্রচারে মুখর ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন। ময়মনসিংহে নির্বাচন ঘিরে রাত দিন প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। মেয়র প্রার্থী এহতেশামুল আলম নগরীর কলেজ রোডে ভোটারদের নিয়ে বৈঠক করেন। সাবেক মেয়র ইকরামুল হক টিটু নগরীর আদালত পাড়ায় লিফলেট বিতরণ করেন। প্রচার চালান সাদিকুল হক মিল্কি টজু, রেজাউল হক রেজা, স্বপন মণ্ডল সহ কাউন্সিলর প্রার্থীরা। এদিকে উঠান বৈঠক, গণসংযোগ, মাইকিং সহ পোস্টার ব্যানারে 7 ড্রপ কুমিল্লা সিটিতে। বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা নগরীর 12 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। নিজামুদ্দিন কায়সার উঠান বৈঠক, মনিরুল সাক্কু গণসংযোগ করেন। নেত্রকোনায় কমছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আদমশুমারি অনুযায়ী গত 10 বছরে এ সংখ্যা কমেছে 1000-এর বেশি। সংশ্লিষ্টরা বলছেন কর্মসংস্থানের অভাব ও পাহাড় দখল সহ নানা কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা ভিটে মাটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। আবার কেউ কেউ উন্নত জীবনের আশায় ছুটছে শহরে। নেত্রকোনা থেকে এম মোখলেসুর রহমান খানের তথ্য ছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড় ও সমতলে শত শত বছর ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। গারো, হাজং, মান্দাই সহ বিভিন্ন সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে সেই চেনা রূপ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অভিযোগ, বর্তমানে পাহাড়ে বহু জাতির মানুষ বাস করছে। কেটে ফেলা হচ্ছে গাছ, সরিয়ে নেওয়া হচ্ছে মাটি, এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। পাহাড় ভাঙ্গে মানে গর্ত করছে, গর্ত করে যে নিতে ভিতরে গর্তভাবে উপরে খোলা রাখছে। পরে যে বৃষ্টি আইছে, বৃষ্টির জন্য পানি আয়া সব পরে পাহাড় ভেঙে গেছে। তখন সেরা সবাই চলে গেছে, কারণ এখানে থাকতে পারে না, থাকার অনেক অসুবিধা হয়, সেই জন্য চলে গেছে। আগে তো জঙ্গলে তো অনেক কিছু আছিল, এখন তো সব নাই, কাউয়া পর্যন্ত নাই, এখন পাই না। এখন আমরা এখনের অনেক কষ্টে চলতেছি। আগে তো অনেক পাহাড় পর্বত ছিল, এখন তো নাই। লতা পাতা আমরা তোকায় খাইতো, এখন তো অনেক লোক আছে, এখন তো লোক ঘুরছে, এখন তো গাছ গাছগুলো নাই, এখন লতা পাতা আমরা খাইতেও পারে না, তোকাইয়া খাইতে। আদমশুমারির তথ্য বলছে 2011 সালে দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী পুরুষ ছিল 11,069 জন, আর কলমাকান্দায় 11,613 জন। মোট জনসংখ্যা ছিল 22,682 জন। তবে 2022 সালে এ সংখ্যা কমে এসেছে 21,605 জনে। এখানে যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এটার সংখ্যা হলো 1077 জন। গণনা করার সময় হয়তো ওই এলাকার লোক, ওইখানার লোক ঢাকাতে বা অন্য জেলায় বা দেশের বাইরে সেই লেখাপড়ার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, কর্মসংস্থানের উদ্দেশ্যে
এ যেতে পারে। তো ওইখানে হয়তো ওই খানাতে কমছে, কিন্তু যেখানে গেছে ওইখানে সে বৃদ্ধি পাইছে। তার মানে এই যে 21,077 জন কমছে, তার মানে ওই উপজেলা থেকে জনসংখ্যা কমে যায়নি, ওইখান থেকে অন্য উপজেলায় জেলায় দেশের বাইরে তারা আছে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কমে যাওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের কথা জানালেন নেত্রকোনা জেলা প্রশাসক। যারা আছেন তারা বিভিন্ন শিক্ষা অর্জনের জন্য উচ্চ শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এছাড়াও তারা কাজের খোঁজে বা কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই কারণগুলোতে কিছুটা হয়তো কমেছে। এই বিষয়ে আমরা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছি। আমরা আরও ডিটেলস জানবো। যদি এরকম কোনো বিষয় থাকে তাহলে আমরা সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করব। সৈয়দ মাহমুদ, RTV। প্রধানমন্ত্রী বিমা খাতের উন্নয়নে নজর দেওয়ায় দেশের বিমা খাত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। চট্টগ্রামে ন্যাশনাল লাইফের বিমা দাবি পরিশোধ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে 7,55 লাখ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়। চট্টগ্রাম থেকে এমরাউল কায়েস মিঠুর ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যে ইমরুল কায়েসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমা খাতের উন্নয়নে নজর দেওয়ায় বিমা খাতের উন্নতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ইন্স্যুরেন্স কোম্পানিকে হাত দেওয়ার পরে, বিমা দিবস ঘোষণা দেওয়ার পর থেকে আমি দেখেছি এই আপনার বিভিন্ন সংস্থাতে, সরকারি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্ব ইনশাল্লাহ বেড়ে গেছে অনেক। এইভাবে এটা আরও নিচের দিকে আসবে না, এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে ইনশাল্লাহ। এই সময় প্রতিষ্ঠানের পরিচালক বিলকিস নাহার, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন বক্তব্য রাখেন। আপনারা সবাই আগে যাবেন। আপনারা অবহেলিত একটা কথা বলেছিলেন, আমরা সব সময় চট্টগ্রামে বড় বড় প্রোগ্রামগুলো করি। আমরা চট্টগ্রামের লোকজনদেরকে ভালোবাসি। যে কোম্পানি 2,000 কোটি টাকা প্রিমিয়াম আয় করেছে, সেই কোম্পানি 1100 কোটি টাকা দাবি পরিশোধ করেছে। মধ্যখানে আমাদের খরচ দিয়ে যাওয়ার পর আরো প্রায় 600 কোটি টাকা এক বছরের লাইফ ফান্ডে ঢুকেছে। এই সময় চট্টগ্রাম নগরীর গ্রাহকদের 7,55 লাখ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়। অনুষ্ঠানে বিমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সফলতা ধারাবাহিকভাবে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ইমরুল কায়েস, RTV। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। 1971 সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। 1971 সালের 5ই মার্চের এই দিনে ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর আলোচনা চলে। অন্যদিকে ঢাকা ও টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার উপর সামরিক বাহিনীর গুলি বর্ষণে 4 জন নিহত এবং আরও অনেকে আহত হন। বাংলা মানুষের দুর্জয় আন্দোলন দেখে দেশের পশ্চিম পাকিস্তান নতুন করে চিন্তাভাবনা শুরু করে। এই দিন সন্ধ্যায় সরকারিভাবে সেনাবাহিনীকে ঢাকায় ব্যারাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেওয়া হয়। বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে। মসজিদে মসজিদে জুমার নামাজের পর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত হয়। ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শুষ্ক মৌসুমে তিস্তার বুক জুড়ে সবুজ ফসলের সমারোহ। বালুচরের এসব জমিতে ফসলের ফলন ভালো হওয়ায় লাভের আশায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তিস্তাপাড়ের হাজারো কৃষক। লালমনিরহাট থেকে স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। যে সময় নদীতে থাকার কথা প্রবল স্রোত, সেখানে এখনো মরুভূমি। তবে এর মধ্যে বালুময় জমি কৃষকের হাড়ভাঙা পরিশ্রমে রূপ পেয়েছে ফসলি জমির। যৌবনহারা নদীর বুকে জেগে ওঠা চর এখন যেন সোনার হরিণ। তাই তো চাষাবাদে ব্যস্ত হাজারো কৃষক। চোখ মেলে তাকালে সবুজের সমারোহ। চরের রুক্ষ জমিতে চাষ হয়েছে ধান, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ নানা ধরনের শাকসবজি। তিস্তার বুক জুড়ে কৃষকের কর্মব্যস্ততায় ভালো ফলন স্বপ্ন বুনছে। এলা তো পানি নাই বলে এই সুযোগটা হয়, আর যখন পানি আইছে তখন কি করি, নদীর মাছটা ধরি খাই। এই কামের একটু ব্যবস্থা হয়েছে, মনে করো শুকনো পথ হয়েছে, মানুষের মনে করো ভুট্টে লাগাইছে, তামাক লাগাইছে,
এইটুকু আবাদ করিয়া মনে করো একটু আমাদের চলি, ওরাও চলতেছে। আবাদ করার মতো সে একটা আমাদের ক্ষমতা নেই, নিত করি নিত খাই, আমাদের যে একটু টাকা ঢুকে টুকটাক থাকবে যে আমরা আবাদ করব সেটা তো আমাদের নাই। শুষ্কীয় মৌসুমে আসে তখন এটা করে, যখন বসি থাকি তখন বেগার বেরি দেই। এবারে তিস্তার চরে ব্যাপক হারে ফসলের চাষাবাদ হওয়ায় কৃষকেরা লাভবান হবে বলে জানায় কৃষি কর্মকর্তা। এবছর চরের যে ফসল উৎপাদন হচ্ছে এবং যা হয়েছে তা কৃষকের আশানুরূপ হয়েছে এবং বাজারে মূল্য ভালো থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে, ফলন ভালো। কৃষি বিভাগের তথ্য মতে লালমনিরহাটের তিস্তার চরে এবছর প্রায় ৯,০০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসল আবাদ হয়েছে। ইমরুল কায়েস, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে কলোরাডো অঙ্গরাজ্যে সুপ্রিম কোর্টের দেয়া রায় অবৈধ ঘোষণা করে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট সোমবার এই রায় দিলেন। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ট্রাম্পকে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায়ে বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য। গাজা এখন নির্দয় ক্ষুধার রাজ্য। খাদ্যের অভাব, অপুষ্টি এবং চিকিৎসাহীনতায় মারা যাচ্ছে গাজার শিশুরা। 16 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এদিকে গাজার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 30,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 71,900-এরও বেশি। আল জাজিরার এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জিম্মি বিনিময়ের মাধ্যমে তারা সাময়িক যুদ্ধবিরতির চাপ অব্যাহত রেখেছেন, যার মাধ্যমে গাজায় ব্যাপক খাদ্য সাহায্য সরবরাহের অনুমতি মিলবে। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। আনফার স্পোর্টস গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সোমবার বিকেল 3:15টায়। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। এই ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রাখতে চায় লাল সবুজের দল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। হিমালয়ের দেশে বাংলার ফুটবলের অন্যতম বড় সাফল্য ধরা দিয়েছিল 2022 সালে। সাফ জিতে ইতিহাস গড়া বাংলার মেয়েরা নেপাল থেকে ফিরেছিল বীরের বেশে। এবার আরও এক ইতিহাস গড়ার খোঁজে সাবিনা কৃষ্ণাদের উত্তরসূরিরা। সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাইফুলবাড়ি টিটুর দল। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হট ফেভারিট ভারতের বিপক্ষে, যে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের এটা লিগের খেলা, সেই খেলাটা আমাদের খেলতে হবে এবং এটাকে আমরা সেমিফাইনাল হিসাবে নিয়েছি। আমাদের মেয়েদেরকে বলেছি যে এটা সেমিফাইনাল, এই ম্যাচটাকে উত্তীর্ণ হতে পারলে আমরা ফাইনাল এক ধাপ এগিয়ে যাব এবং ফাইনালে আবার হয়তো আমরা ইন্ডিয়াকেই মোকাবেলা করব। এদিকে প্রথম ম্যাচে জোড়া গোল করা প্রীতির পায়ে হালকা চোট কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশের কোচকে। এছাড়া বাকি সব ঠিকঠাক। মাঠে ভারতকে হারানোর লক্ষ্য লাল সবুজের। এই ম্যাচটা আমি ইন্টারেস্টিং ম্যাচ হিসাবে দেখতে চাচ্ছি, যে এটা হচ্ছে যে যদি আমরা ধরে নেই যে আমরা ফাইনাল খেলার একটা সম্ভাবনা আছে দুইটা টিমের, সো সেই হিসাবে তো একটা ড্রেস রিহার্সাল বলাই যায়। প্রীতির একটু ব্যথা আছে, ও বলছে, বাট ও খেলতে চাচ্ছে। তো ওইটা আমাদের কনসাসলি আমি মনে করি যে ওইভাবে দেখতে হবে যে ইম্পর্টেন্ট কতটুকু ওকে খেলানো যাবে। মাহফুজুল ইসলাম, RTV। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।